WBSSC SLST ক্লাস 11-12 প্রিপারেশানে আমরা আজকে এনজাইম বা উৎসেচক নিয়ে ব্রিফলি ডিসকাস করব। তো অলরেডি তোমাদের PDF নোটস প্রোভাইড করা হয়েছে। আজকে আমরা ওই নোটসের সাপেক্ষে এনজাইম সম্বন্ধে ডিটেল স্টাডি করব। তো এনজাইমস বা উৎসেচক এমন একটি পদার্থ আমরা জানি যেটা বায়োক্যাটালাইটিক্স হিসাবে কাজ করে। কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দিতে সাহায্য করে। আমরা জানি যে বিক্রিয়ার পর ওই পদার্থটি অবিকল একইভাবে থেকে যায় উইদাউট এনি চেঞ্জেস আমরা লক্ষ্য করতে পাই। তো একই কথা এখানে বলা হয়েছে যে এনজাইমস ক্যাটালাইটস ইন বায়োলজিক্যাল রিয়াকশান অ্যান্ড দেয়ারফর আমরা এনজাইমকে কী বলে থাকি, বায়োক্যাটালাইটিক্স। ফার্স্ট আমরা ইস্টের ক্ষেত্রে এই এনজাইমের উপস্থিতি লক্ষ্য করেছি। এবার আমরা দেখব যে এনজাইমস মেটাবলিক রেগুলেশন যেহেতু করে থাকে, তো এই জন্য তাকে মেটাবলিক রেগুলেটরও বলা হয়ে থাকে। এরই পাশাপাশি আমরা এনজাইমসের যে হিস্ট্রি, এই হিস্ট্রিটা একটু দেখব। বুচনার, যিনি জার্মান বায়োলজিস্ট, ফার্স্ট তিনি এনজাইম ডিসকভার করেন ইস্ট সেল থেকে, ঠিক আছে, সেকারোমাইসিস সেরিভিসি বা ইস্ট থেকে ফার্স্ট তিনি এনজাইম ডিসকভার করেন। কুন, যিনি প্রথম এনজাইম এই নামটিকে উদ্ভাবন করেন, প্রথম কুন এনজাইম নামটিকে উদ্ভাবন করেন। সুমনার সায়েন্টিস্ট, তিনি প্রথম ইউরিনেজ বা ইউরিয়েজ উৎসেচকটিকে ক্রিস্টালাইজ করেছিলেন। অর্থাৎ তিনি ফার্স্ট যে এনজাইম ইউরিয়েজ, এই ইউরিয়েজ এনজাইমকে ক্রিস্টালাইজ করে আমাদের সামনে তুলে ধরেছিলেন। তো অতএব এই ছিল ব্রিফ হিস্ট্রি এনজাইম সম্পর্কে। ডিটেলস যদি আমরা স্টাডি করি তো দেখব যে বায়োকেমিক্যাল নেচার অফ এনজাইমস, অর্থাৎ এনজাইমের প্রপার্টি কীরকম রয়েছে। তো এনজাইমের প্রপার্টি, অলমোস্ট সকল এনজাইমের প্রপার্টি এরা প্রোটিনধর্মী হয়, মনে রাখতে হবে। এর পাশাপাশি আরও মনে রাখতে হবে আমাদের যে দেয়ার আর সাম নিউক্লিক অ্যাসিড দ্যাট বিহেভ লাইক এনজাইমস। কিছু নিউক্লিক অ্যাসিড রয়েছে, তারাও এনজাইম রূপে তাদের প্রপার্টিগুলোকে শো করে। এবার দেখব দেয়ার আর কোল্ড রাইবোজাইমস, যারা হচ্ছে কি ওই নিউক্লিক অ্যাসিড দিয়ে করে, তাদেরকে আমরা কি বলি, রাইবোজাইমস। তো রাইবোজাইম একটি এনজাইম যেটি কিন্তু প্রোটিনেসিয়াস নয়, এটার নেচার হচ্ছে নিউক্লিক অ্যাসিড প্রকৃতির। যেমন রাইবোনিউক্লিয়েজ পি, এটি একটা রাইবোজাইমের এক্সাম্পল। নেক্সট যদি আমরা দেখি যে এনজাইমকে যদি আমরা স্টাডি করি তাহলে দেখতে পাবো এনজাইমের দুটো পার্টস থাকে, বা এনজাইমকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। প্রথমে সিম্পল এনজাইম এবং কনজুগেটেড এনজাইম। এই কনজুগেটেড এনজাইমকে আমরা আরও একটা নাম বলে থাকি, যেটাকে বলা হয় কি, হলো এনজাইম। ওকে, তাহলে সিম্পল এনজাইম তাদেরকেই বলবো যখন এনজাইমে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল বর্তমান থাকবে, প্রেজেন্স থাকবে, তখন তাকে বলা হয় কি, সিম্পল এনজাইম। যেমন পেপসিন, তাহলে পেপসিনের ক্ষেত্রে শুধুমাত্র এখানে আমরা অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সগুলো পরস্পর যুক্ত হয়ে গিয়ে সিম্পল এনজাইম তৈরি করেছে, তাই আমরা পেপসিনকে বলি সিম্পল এনজাইম। অন্যদিকে যারা কনজুগেটেড এনজাইম বা হলো এনজাইম, তার দুটো পার্টস থাকে, একটাকে বলা হয় প্রোটিন পার্ট এবং অন্যটিকে বলা হয় নন প্রোটিন পার্ট। তো প্রোটিন পার্টটাকে মেনলি অ্যাপো এনজাইম বলা হয়, আর যেটা নন প্রোটিন পার্ট থাকে ওটাকে বলা হয় কোফ্যাক্টর। তো যেটি প্রোটিন পার্ট, সেটি ইট ডিটারমাইন স্ট্রাকচার অ্যান্ড স্পেসিফিসিটি অফ এনজাইম। তাহলে বেসিক্যালি যারা অ্যাপো এনজাইম, একটা হলো এনজাইমের ক্ষেত্রে যেটি অ্যাপো এনজাইম থাকে, সেটি এনজাইমের স্ট্রাকচার এবং তার স্পেসিফিসিটি এটাকে নির্ধারণ করে। এবং যেটি নন প্রোটিন পার্ট, যেটাকে আমরা কোফ্যাক্টর বলি, সেই কোফ্যাক্টর হিসাবে অনেক কিছু থাকতে পারে, আর এরা মেনলি ক্যাটালাইটিক বা এই যে রিয়াকশান টাইপসটাকে তারা রেগুলেট করে, বা আমরা এক কথায় বলতে পারি ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি। বিশেষ করে এই কোফ্যাক্টর হিসাবে থাকবে প্রোস্থেটিক গ্রুপ, কোএনজাইম এবং মেটাল অ্যাক্টিভেটার। তাহলে প্রোস্থেটিক গ্রুপ কিংবা কোএনজাইম বা মেটাল অ্যাক্টিভেটার একটি এনজাইমের, হলো এনজাইমের নন প্রোটিন পার্ট, বা আমরা বলতে পারি কোফ্যাক্টর। এটা আমাদেরকে মনে রাখতে হবে।
নেক্সট যদি আমরা দেখব যে মেকানিজম অফ এনজাইম অ্যাকশান, একটা এনজাইম কীভাবে অ্যাকশান করছে, ফাংশন করছে, সেটা আমরা যদি দেখি তাহলে ফার্স্ট যে পয়েন্টটা আমরা এখানে তুলে ধরেছি, তো ভেরি স্মল অ্যামাউন্টে এরা কিন্তু কাজ করে। এমন নয় যে একটা কেমিক্যাল রিয়াকশানে হিউজ অ্যামাউন্টের এনজাইম লাগবে, তা নয়, এরা কিন্তু খুবই কম পরিমাণে উপস্থিত থাকলেই তারা ফাংশন করতে পারবে। মেনলি এরা কী কাজ করে না, আমরা সেকেন্ড পয়েন্টে যদি আমরা দেখি মন দিয়ে, তাহলে দেখতে পাবো রিডিউস দ্য অ্যামাউন্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি। অর্থাৎ একটা সাবস্ট্রেট যখন প্রোডাক্টে কনভার্ট হয়, তো তাতে আমরা বাইরে থেকে কী দিই, এনার্জি দিই। তাহলে সেই এনার্জি বিশেষ করে আমরা হিট এনার্জিটাকে প্রোভাইড করে থাকি প্রোডাক্ট তৈরি করতে গেলে। তাহলে ওই জায়গায় যদি আমরা সাবস্ট্রেটের সঙ্গে কিছুটা এনজাইম এড করে দিই, তাহলে সে কী করবে, ওই সাবস্ট্রেটের অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দিবে এবং রিডিউস করে দিলে সে খুব তাড়াতাড়ি প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে। তো তাই বলেছে এখানে দিস রিডিউস দ্য অ্যামাউন্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ার টু স্টার্ট দ্য কেমিক্যাল রিয়াকশান। অর্থাৎ যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশান হতে গেলে তার অ্যাক্টিভেশন এনার্জিটাকে রিডিউস করতে হয়, তখন সে সাবস্ট্রেট থেকে প্রোডাক্টে কনভার্ট হয়ে যায়। এই কাজটি কে করে থাকে, এনজাইম মূলত করে থাকে। তাই আমরা যে কোনো কেমিক্যাল রিয়াকশানে এনজাইমটাকে দিয়ে তার অ্যাক্টিভেশন এনার্জিটাকে রিডিউস করার চেষ্টা করি, যাতে সে প্রোডাক্টটি তৈরি করতে পারে। তো নেক্সট পয়েন্ট, দিস ক্যান নট চেঞ্জ ইকুইলিব্রিয়াম পয়েন্ট অফ এ রিভার্সিবল রিয়াকশান। এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে একটা এনজাইম তার ইকুইলিব্রিয়াম যে পয়েন্ট রয়েছে সেটাকে সে কিন্তু কোনোভাবে চেঞ্জ করে না, সেটাকে কিন্তু সেমভাবে বজায় রাখে, শুধুমাত্র তার অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেয়। এনজাইমস থ্রু দেয়ার অ্যাক্টিভ সাইট ক্যাটালাইজ রিয়াকশান এট এ হায়ার রেট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে যে এনজাইম থ্রু দেয়ার অ্যাক্টিভ সাইট, আমরা একটা এনজাইমকে যদি স্টাডি করি তাহলে এনজাইমের ক্ষেত্রে কিছু তার অ্যাক্টিভ সাইট থাকে। ওই অ্যাক্টিভ সাইটে মেনলি আমরা দেখতে পাই যে সেখানে সাবস্ট্রেট বাইন্ড করে। তো সেই অ্যাক্টিভ সাইট বা ক্যাটালাইজ রিয়াকশান এট এ হায়ার রেট, ঠিক আছে। তো নেক্সট যদি আমরা দেখি ওই সাইট অফ এনজাইম অ্যাকশান, অর্থাৎ এনজাইম অ্যাকশান কীভাবে কাজ করছে সেটাকে আমরা দুভাগে ভাগ করেছি, এখানে তুলে ধরেছি। একটা ইন্ট্রা সেলুলার যেটাকে বলা হয় এন্ডো এনজাইমস, একটা এক্সট্রা সেলুলার যেটাকে বলা হয় এক্সো এনজাইম। তো এই টার্ম দুটোকে আমরা যদি দেখে বুঝতে পারছি যে ইন্ট্রা সেলুলার বা যেটা এন্ডো অর্থাৎ সেলের মধ্যে এবং এটা সেলের বাইরে। তো সেলের মধ্যে যে এনজাইমটা কাজ করে আমরা দেখতে পাচ্ছি ইনসাইড দ্য সেল, এবং রেসপিরেটরি এনজাইম যতগুলো আমাদের ক্ষেত্রে রেসপিরেশনে হেল্প করে যে এনজাইমগুলো, সেগুলো যেমন হচ্ছে কি হেক্সোকাইনেজ একটা এক্সাম্পল, ফসফোফ্রুক্টোকাইনেজ। তাহলে এই সকল এনজাইমগুলো হচ্ছে কি এন্ডো এনজাইম, যারা রেসপিরেটরি এনজাইম হিসাবে কাজ করে। এক্সট্রা সেলুলার বা এক্সো এনজাইমের উদাহরণ কি, যেমন পেপসিন, ট্রিপসিন। কেন এরা আউটসাইড অফ দ্য সেলে কাজ করছে, আমরা জানি ডাইজেস্টিভ সিস্টেমে রিলিজ হয়ে চলে আসছে এবং সেখানে তারা কাজ করছে। তো এদেরকে আমরা কি বলে থাকি, এক্সো এনজাইম বা এক্সট্রা সেলুলার এনজাইমস। নেক্সট যদি আমরা দেখি তো আইসো এনজাইম। হোয়াট ইজ আইসো এনজাইম না, আইসো এনজাইম বলতে তাদেরকেই বলা হয় যাদের ক্ষেত্রে মাল্টিপল মলিকুলার ফর্ম দেখায়। যে সকল এনজাইম মাল্টিপল মলিকুলার ফর্ম দেখাবে তাদেরকে আমরা কি বলে থাকি, আইসো এনজাইম। তো ওকার্স ইন দ্য সেম অর্গানিজমস, এদেরকে আমরা একটা সেম অর্গানিজমসের মধ্যে পাবো, অ্যান্ড হ্যাভিং এ সিমিলার সাবস্ট্রেট অ্যাক্টিভিটি। অর্থাৎ এই সকল এনজাইমের জন্য সাবস্ট্রেটগুলো তারা সিমিলার দেখাবে। এটা যদি এনজাইম হয়, এটা যদি সাবস্ট্রেট হয়, তাহলে সিমিলার সাবস্ট্রেট অ্যাক্টিভিটি দেখাবে। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে স্টাডি করেছিলাম যে আমরা জানি যে প্রত্যেকটা এনজাইমের জন্য সাবস্ট্রেট কিন্তু নির্ধারিত। তো এখানে যারা আইসো এনজাইম হয় তাদের জন্য কি হয়, সাবস্ট্রেট কিন্তু সিমিলার দেখা যায়। তো এখানে আলফা অ্যামাইলেজ যে এনজাইম যেটা পাওয়া যায় হুইটের এন্ডোস্পামে, ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ, অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। তাহলে এই আলফা অ্যামাইলেজ যেটা 16টি আইসো এনজাইম রয়েছে এই আলফা অ্যামাইলেজের। ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ এর ক্ষেত্রে আমরা 5 প্রকারের আইসো এনজাইম পাবো। অ্যালকোহল ডিহাইড্রোজিনেজের ক্ষেত্রে আমরা 4 প্রকারের আইসো এনজাইম পেয়ে যাব। এবার দেখব আমরা যে এনজাইম ক্যাটালাইজড রিয়াকশান, অর্থাৎ দিস প্রসিড এট রেটস ভেরি হায়ার দেন দ্য ক্যাটালাইজড ওয়ান্স, অর্থাৎ আনক্যাটালাইজড ওয়ান্স। অর্থাৎ আমরা দেখব যে কোনো একটি বিক্রিয়াতে যদি এনজাইম প্রেজেন্স থাকে তাহলে তার যে রিয়াকশান রেটটা কিন্তু অনেকটাই হায়ার হয়ে যাবে। তো এখানে একটা এক্সাম্পল হিসাবে তুলে ধরা হয়েছে যে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যখন জলের রিয়াকশান হবে প্রেজেন্স অফ কার্বনিক অ্যানহাইড্রেজ, তখন বাইকার্বনেট তৈরি করেছে।
তো এখানে বলেছে যে ইন দিস রিয়াকশান টেক্স প্লেস ইন দ্য প্রেজেন্স অফ কার্বনিক অ্যানহাইড্রেজ দ্য রিয়াকশান স্পিড উইথ অ্যাবাউট প্রায় 6 লাখ মলিকুলস বিং বাউন্ড ফ্রম এভরি সেকেন্ড, মানে এক সেকেন্ডে প্রায় 6 লাখ মতন মলিকুলস বাইন্ড করতে পারে। ইন অ্যাবসেন্স অফ এনজাইম ইট রিডিউস অনলি 200 মলিকুলস ইন এন আওয়ার। তাহলে স্বভাবতই আমরা একটা আন্দাজ পাচ্ছি যে একটা কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে জলের রিয়াকশান হয়ে যখন বাইকার্বনেট তৈরি করছে, উইদাউট যখন কার্বনিক অ্যানহাইড্রেজ অ্যাবসেন্ট থাকছে, তখন কি দেখতে পাচ্ছি আমরা 200 মলিকুলস পার আওয়ারে তৈরি করছে বাইকার্বনেট। কিন্তু যখন কার্বনিক অ্যানহাইড্রেজ থাকছে তখন সেই রেটটা হয়ে যাচ্ছে কত, পার সেকেন্ডে প্রায় 6 লাখ কী তৈরি হয়েছে, বাইকার্বনেট তৈরি হয়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি, আন্দাজ পাচ্ছি যে একটা এনজাইমস কীভাবে ক্যাটালাইজড হিসাবে কাজ করছে, অর্থাৎ বিক্রিয়ার বেগটাকে কতটাকে মানে ত্বরান্বিত করছে বা কতটাকে বাড়িয়ে দিচ্ছে, এটা আমরা আন্দাজ পাচ্ছি। এবার দেখবো আমরা মেকানিজম অফ এনজাইম অ্যাকশান, কীভাবে এনজাইম কাজ করছে সেটাকে আমরা একটু মেকানিজমের মাধ্যমে দেখব। তো এটা দেখতে গেলে আমরা এনজাইমের স্ট্রাকচার নিয়ে স্টাডি করতে হবে। তো দেখতে পাচ্ছি আমরা দ্য কেমিক্যাল হুইচ ইজ কনভার্ট টু প্রোডাক্ট ইজ কল্ড সাবস্ট্রেট। আমরা জানি যে দ্য কেমিক্যাল হুইচ ইজ কনভার্টেড টু প্রোডাক্ট, যেটাকে আমরা বলি কি সাবস্ট্রেট, মানে যে বস্তু যেটা প্রোডাক্টে কনভার্ট হয় সেটাকে আমরা কি বলে থাকি, সাবস্ট্রেট বলে থাকি। তো এনজাইম হ্যাভ 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। একটা এনজাইমের ক্ষেত্রে আমরা যদি 3 ডাইমেনশনাল স্ট্রাকচার দেখি তাহলে তাকে কী থাকবে, একটা অ্যাক্টিভ সাইড থাকবে যেটা হুইচ কনভার্টে সাবস্ট্রেট ইনটু প্রোডাক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এনজাইমের একটা সাইড দেখানো হয়েছে যেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ সাইড, আর তার সঙ্গে যখন সাবস্ট্রেট বাইন্ড করছে, অর্থাৎ আমরা সবসময় বলে থাকি যে এনজাইমের সঙ্গে অ্যাক্টিভ সাইডে সাবস্ট্রেট বাইন্ডিং হয় এবং তাকে কি করবে, সে প্রোডাক্টে প্রথমে কি হয় না এনজাইম এবং সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করবে, এবং যখন এনজাইম এবং সাবস্ট্রেট কমপ্লেক্স যখন হচ্ছে কি সঠিকভাবে বাইন্ডিং হবে তখন আলটিমেট প্রোডাক্টে কনভার্ট করে দেবে। এই হচ্ছে মূল মেকানিজমস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, এবং সাবস্ট্রেটটি যখন হচ্ছে কি প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, তখন যখন এনজাইমটা না থাকবে তখন তার ক্ষেত্রে যে কতটা প্রোডাক্ট তৈরি হবে, এবং যখন এনজাইম প্রেজেন্স থাকবে তখন তার অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দিবে উইথ এই যে অ্যাক্টিভেশন এনার্জি উইথ এনজাইম, তার এনজাইমটা অ্যাক্টিভেশন এনার্জিটা কী করেছে তাকে অনেকটা রিডিউস করে দিচ্ছে। আর যদি আমরা এনজাইমস না দিই তখন তার গ্রাফটা কিন্তু আমরা আপার গ্রাফটা দেখতে পাচ্ছি, তাহলে সেখানে কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি অনেকটাই বেশি, তাহলে বাইরে থেকে আমাদেরকে বেশি করে হিট এনার্জি দিতে হবে। কিন্তু যদি এনজাইম প্রেজেন্স থাকে তখন কিন্তু সেটা খুব ইজিলি প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে। এবার দেখবো আমরা মেকানিজম অফ এনজাইম অ্যাকশানে। তো দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট কি হয়, তাহলে একটা এনজাইম যখন সাবস্ট্রেটের সঙ্গে অ্যাক্টিভ সাইডে বাইন্ডিং হয় তখন কি করবে না এনজাইম আর সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করছে, আলটিমেট আমরা প্রোডাক্ট পাবো এবং এনজাইম যেটা রিলিজ হয়ে যাবে। তো সেইভাবে বলছে যে ইএস কমপ্লেক্স ইজ ফর্মড হোয়েন এনজাইম বাইন্ডস টু দ্য সাবস্ট্রেট। তারপর আমরা দেখতে পাচ্ছি দিস কমপ্লেক্স ইজ ট্রান্সিয়েন্ট অ্যান্ড আনস্টেবল। এটা কিন্তু এই যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সটা কিন্তু আনস্টেবল, কেন, এটা পরবর্তীকালে প্রোডাক্টে কনভার্ট করে হয়ে যাবে। সুন দ্য সাবস্ট্রেট ইজ কনভার্ট টু প্রোডাক্ট অ্যান্ড ইট ইজ রিলিজড ফ্রম দ্য অ্যাক্টিভ সাইট, অর্থাৎ এনজাইমের অ্যাক্টিভ সাইট থেকে রিলিজ হয়ে যাবে এবং এনজাইমটা কিন্তু আলাদাভাবে যেভাবে ছিল সেভাবে হয়ে যাবে। বোঝা গেছে? এবার আমরা দেখব যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স যে মেকানিজমসটা সেটাকে আমরা একটু ডিটেলসে দেখব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে ফার্স্ট এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এনজাইম আর প্রোডাক্ট তৈরি হলো, এনজাইম সেপারেট হয়ে যাবে প্রোডাক্ট থেকে, তখন আমরা প্রোডাক্টটাকে আইসোলেট করে দিয়ে সেটাকে আমাদের ব্যবহারিক কাজে ব্যবহার করব। নেক্সট যদি আমরা দেখি যে মেকানিজম অফ এনজাইম অ্যাকশানে যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা হয় তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমরা কি বলেছি যে প্রসেস অফ অ্যাকশান, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা দেখিয়েছি পোটেনশিয়াল এনার্জি। যদি আমরা আগে ডিসকাস করলাম, তাহলে এখানে যদি আমরা সাবস্ট্রেটটাকে একটা দেখি, সেখান থেকে প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, সেই প্রোডাক্টে যখন এনজাইমস থাকছে তখন তার অ্যাক্টিভেশন এনার্জিটা অনেকটাকে রিডিউস করে দিচ্ছে, তাহলে রিডিউসড অ্যাক্টিভেশন এনার্জি। আর যখন এটা প্রেজেন্স থাকছে, প্রেজেন্স অফ এনজাইম, আর যখন এনজাইমস অ্যাবসেন্ট থাকছে তখন কিন্তু তার অ্যাক্টিভেশন এনার্জিটা অনেকটাই বেশি লাগছে, যার কারণে আমরা বাইরে থেকে এনার্জি প্রোভাইড করলে তবে গিয়ে সেটা প্রোডাক্টে কনভার্ট হবে।
এবার দেখব আমরা যে যেটা মেকানিজম এনজাইম অ্যাকশানে নেক্সট যদি আমরা একটু ডিটেল স্টাডি করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ইফ পি ইজ এট লোয়ার লেভেল দেন এস দ্য রিয়াকশান ইজ এন এক্সোথার্মিক রিয়াকশান ইফ নো এক্সটার্নাল এনার্জি ইন দ্য ফর্ম অফ দ্য হিট ইজ সাপ্লাইড। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পি বলতে এখানে প্রোডাক্ট যদি লোয়ার লেভেলে তৈরি হয় দেন সাবস্ট্রেট থেকে যদি প্রোডাক্টের লেভেল যদি কম থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় মানে যে এক্সোথার্মিক রিয়াকশান। আর সেখানে বাইরে থেকে কি কোনো কোনো এনার্জি প্রয়োগ করার কোনো দরকার নেই, যেটা আমরা হিট এনার্জি হিসাবে সাপ্লাই করছি। তখন কি হয় না, তখন এনজাইমটাই কিন্তু সে তার যে অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেয় এবং সাবস্ট্রেটটাকে প্রোডাক্টে কনভার্ট করতে সাহায্য করবে। বোঝা গেল? যদি আমরা সেটা এক্সোথার্মিক যদি রিয়াকশান দেখতে পাই তাহলে এই ঘটনাটা আমরা দেখতে পাবো। এবার দেখব আমরা অ্যাক্টিভ সাইট, সাবস্ট্রেট সাইট আর হচ্ছে অ্যাক্টিভ স্পট, এই তিনটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে যেটাকে অ্যাক্টিভ সাইট বলছি সেটা একটা রিজিয়ান, সেই রিজিয়ানটা পাওয়া যাবে কোথায়? ইন দ্য স্ট্রাকচার অফ এনজাইম টু হুইচ এ সাবস্ট্রেট বাইন্ড। অর্থাৎ আমরা অলরেডি বলেছি যে একটা এনজাইমের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে একটা নির্দিষ্ট সাইট থাকবে, যেটাকে আমরা কি বলছি? অ্যাক্টিভ সাইট। এই অ্যাক্টিভের স্ট্রাকচার দেখি আমরা, তাহলে এখানে প্রোডাক্ট এসে বাইন্ডিং করার জন্য একটা নির্দিষ্ট স্থান থাকবে। অ্যাক্টিভ সাইট হ্যাজ এ স্পেসিফিক টাইপস অ্যান্ড নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই অ্যাক্টিভ সাইটটা কিন্তু কি হয় না, বলেছে যে স্পেসিফিক টাইপের হবে, নট ভেরিয়েবল, স্পেসিফিক টাইপের হবে এবং এই স্পেসিফিক টাইপে নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিডটাও ফিক্সড থাকবে। এন এনজাইম ক্যান হ্যাভ এ মোর দেন ওয়ান অ্যাক্টিভ সাইট। এমনও হতে পারে যে একটা এনজাইমের ক্ষেত্রে একটার বেশিও অ্যাক্টিভ সাইট থাকতে পারে, এটাও একটা অ্যাক্টিভ সাইট থাকতে পারে, তাহলে একের বেশি থাকতে পারে তার অ্যাক্টিভ সাইট। ইট ইজ এ স্মল সাইট অ্যান্ড কভার্স নিয়ারলি 5% অফ টোটাল এরিয়া ইন মোস্ট অফ দ্য এনজাইমস। তো এই যে সাইটটা এমন হবে, খুবই ক্ষুদ্র জায়গা থাকবে এবং সেটা একটা এনজাইমের যদি 100% যদি আমরা এরিয়া দেখি তার মাত্র 5% স্থান এই অ্যাক্টিভ সাইট কভার করে থাকবে। নেক্সট যদি আমরা আলোচনা করব টার্ন ওভার নাম্বার, এটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পোর্শন, কারণ বহুবার এই টার্ন ওভার নাম্বার থেকে বিভিন্ন কোশ্চেন দিয়ে থাকে। তো টার্ন ওভার নাম্বার আমরা সিম্পলি বোঝার চেষ্টা করব যে দ্য নাম্বার অফ সাবস্ট্রেট মলিকুলস হুইচ ক্যান বি ক্যাটালাইজড বাই এ সিঙ্গল মলিকুল অফ এন এনজাইম ইন এ ইউনিট টাইম। অর্থাৎ নাম্বার অফ সাবস্ট্রেট মলিকুলস, অর্থাৎ কত সাবস্ট্রেট মলিকুলস ক্যাটালাইজড হয়ে যাচ্ছে, যেটা এ সিঙ্গল মলিকুলস অফ এনজাইমস, একটা সিঙ্গল মলিকুলস অফ এনজাইমের উপস্থিতিতে কতটা সাবস্ট্রেট মলিকুলস ক্যাটালাইজড হয়ে গিয়ে প্রোডাক্টে তৈরি হচ্ছে একটা ইউনিট টাইমে, ওই আমরা সংখ্যাটাকে বলে থাকি কি টার্ন ওভার নাম্বার। তো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি যে এ ম্যাক্সিমাম টার্ন ওভার নাম্বার কত, প্রায় 36 মিলিয়ন মল পার মিনিট, যেটা আমরা কার্বনিক অ্যানহাইড্রেজের ক্ষেত্রে দেখতে পাই। এই জন্য দ্য টার্ন ওভার নাম্বার ডিপেন্ডস আপন দ্য নাম্বার অফ অ্যাক্টিভ সাইট। অর্থাৎ একটা এনজাইমের কটা অ্যাক্টিভ সাইট রয়েছে তার উপর ডিপেন্ড করছে কি না, তার হচ্ছে কি টার্ন ওভার নাম্বার। যতটা বেশি তার অ্যাক্টিভ সাইট থাকবে সে কিন্তু তত বেশি ফাংশন করতে পারবে। যেমন আমরা কার্বনিক অ্যানহাইড্রেজের ক্ষেত্রে দেখলাম যে প্রায় 36 মিলিয়ন মোল পার মিনিটে সে কিন্তু প্রোডাক্টে কনভার্ট করছে কে, কার্বনিক অ্যানহাইড্রেজ। তো অতএব আমরা একটা আন্দাজ পেলাম যে সাবস্ট্রেটটাকে সে প্রোডাক্টে কনভার্ট করার জন্য একটা এনজাইম পার ইউনিট টাইমে সে কত মলিকুলস কনভার্ট করছে, তার এটা আমরা টার্নওভার নাম্বার দিয়ে প্রকাশ করে থাকি। এবার দেখব আমরা যে ক্যাটালাইটিক সাইকেল অফ এন এনজাইম। তো ক্যাটালাইটিক সাইকেল অফ এনজাইম যদি আমরা জানতে চেষ্টা করি তাহলে আমরা দেখে নেব যে সাবস্ট্রেট বাইন্ড উইথ দ্য অ্যাক্টিভ সাইট অফ এন এনজাইম ফিটিং ইনটু অ্যাক্টিভ সাইট। অবশ্যই কী হতে হবে, ওই অ্যাক্টিভ সাইটের সঙ্গে সাবস্ট্রেট ফিটিং হতে হবে। বাইন্ডিং অফ দ্য সাবস্ট্রেট ইন্ডিউস দ্য এনজাইম টু অল্টার দ্য শেপ ফিটিং মোর টাইটলি অ্যারাউন্ড দ্য সাবস্ট্রেট। অর্থাৎ যখন আমরা এখানে পিকচার দিয়ে দেখব, যখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এনজাইম, এটা আছে সাবস্ট্রেট, যখন সাবস্ট্রেট তার অ্যাক্টিভেশন সাইডে বাইন্ডিং করলো তখন এই যে কনফিগারেশান ছিল সেই কনফিগারেশানটাকে পুরোটাই সে চেঞ্জ করে দিল। চেঞ্জ করে দেওয়ার পর আলটিমেট যখন সে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করলো, আলটিমেট সাবস্ট্রেটটাকে প্রোডাক্ট এবং এনজাইমটা রিলিজ হয়ে গেল এবং যেটা এনজাইম সেই এনজাইমটা একইভাবে থেকে গেল। তো অতএব হচ্ছে কি আমরা বলতে পারি যে যখন অ্যাক্টিভেশন সাইডে সাবস্ট্রেট এসে বাইন্ডিং করছে তখন
এনজাইমের কনফিগারেশনটাকে চেঞ্জ করে দিচ্ছে এবং সঠিকভাবে ফিড করবে, এবং যদি ফিড হয় তবে তাকে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করবে এবং আলটিমেট প্রোডাক্ট প্লাস এনজাইম রিলিজ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে কি মূল ক্যাটালাইটিক সাইকেল অফ এনজাইমস। এবার দেখবো আমরা অ্যাক্টিভ সাইট অফ এনজাইমস নাও ইজ ক্লোজ proximity of the substrate breaks the chemical bond of the substrate and the new enzyme product complex is formed. একইভাবে আমরা দেখব the enzyme release the product of the reaction and the free enzyme is ready to bind to another molecule of the substrate and run through the active cycle of the 1 second. অর্থাৎ যখন আবার এনজাইমটা রিলিজ হয়ে গেল, সে আবার সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ডিং করে আবার সে সাইকেল চালিয়ে প্রোডাক্ট প্লাস এনজাইম আবার তৈরি করবে। একইভাবে সে কিন্তু কন্টিনিউ রিসাইকেল শুরু করে দিবে। এবার খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে কি ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি। কী ফ্যাক্টর এনজাইমের অ্যাক্টিভিটিগুলোকে রেগুলেট করতে পারে বা এফেক্টিং করতে পারে। যেমন ফার্স্ট যেটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার, 2 নম্বর হচ্ছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, 3 নম্বর হচ্ছে দেখতে পাচ্ছি আমরা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, 4 নম্বর হচ্ছে প্রোডাক্ট কনসেন্ট্রেশন, 5 নম্বর হচ্ছে কি এনজাইম কনসেন্ট্রেশন এবং 6 নম্বর কি ইনহিবিটার। তাহলে এতগুলো ফ্যাক্টর যদি প্রেজেন্স থাকে একটা সিস্টেমে, তখন কিন্তু তার এনজাইমের অ্যাক্টিভিটি কিন্তু রেগুলেট হতে পারে। এবার আমরা নেক্সট স্লাইডে দেখার চেষ্টা করব। এবার আমরা দেখব যে এনজাইম ইনহিবিশান, এনজাইম কীভাবে ইনহিবিশান হচ্ছে সেটা আমরা দেখব। তো আমরা প্রথমে দেখে নেব যে একটা এনজাইমকে আমরা অলরেডি দেখেছি যে এটা দুটো স্ট্রাকচার, একটা আছে সিম্পল এনজাইম এবং একটা হলো এনজাইম। সিম্পল এনজাইমের ক্ষেত্রে আমরা দেখেছি যে শুধুমাত্র এখানে অ্যামাইনো অ্যাসিড নিয়ে যুক্ত হবে, যেটা হলো এনজাইম সেখানে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে প্রোটিন পার্ট, একটা নন প্রোটিন পার্ট। প্রোটিন পার্টে আমরা দেখতে পেয়েছি যে এরা স্ট্রাকচারাল স্পেসিফিসিটির একটা এনজাইমের রেগুলেট করে থাকে, আর যেটা নন প্রোটিন পার্ট সেটা প্রোস্টেটিক গ্রুপ হতে পারে, কোএনজাইম হতে পারে, মেটাল অ্যাক্টিভেটর হতে পারে। এবার আমরা দেখলাম যে এই ফ্যাক্টরগুলো এনজাইমকে ইনহিবিট করছে বা এফেক্ট করছে। তো আমরা দেখব ফার্স্ট টেম্পারেচার। তো আমরা সবাই জানি যে টেম্পারেচার সেটি মূলত ভেরি সেন্সিটিভ, কারণ টেম্পারেচার উপর ডিপেন্ড করে এনজাইমের অ্যাক্টিভিটিটাকে নির্ভর করে থাকে। তো কেন না একটা স্পেসিফিক টেম্পারেচারে হাইয়েস্ট অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই একটা এনজাইমের ক্ষেত্রে, যেটাকে আমরা বলে থাকি অপটিমাম টেম্পারেচার। তো এই অপটিমাম টেম্পারেচারের মান কত? 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখতে পাচ্ছি আমরা এই লেভেল পর্যন্ত কাজ করবে, তার বেশি হয়ে গেলে কিন্তু আমরা প্রোডাক্ট আর পাবো না, কারণ এনজাইমগুলো ডিনেচুরেশন হয়ে যায়। তো এরপরেও আমরা জানি যে কিছু এনজাইম রয়েছে যারা থার্মোসেন্সিটিভ হয়, যেমন টেক পলিমারেজ। আমরা জানি টেক পলিমারেজ, যেটা থার্মাস অ্যাকোয়াটিকাস নামক থার্মোএসিডোফাইলস ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া থেকে আমরা টেক পলিমারেজ এনজাইমটা পেয়ে থাকি। এটা মেনলি পিসিআরে ব্যবহার করা হয়, কারণ আমরা জানি যে পিসিআর চালাতে গেলে 90 ডিগ্রি থেকে 95 ডিগ্রি সেন্টিগ্রেড কাছাকাছি তাপমাত্রার প্রয়োজন হয়। তাহলে এই টেম্পারেচারেও টেক পলিমারেজ এনজাইমটাও অ্যাক্টিভ থাকে। কারণ কেন না এই সকল এনজাইমগুলো থার্মোসেন্সিটিভ হয়। তার কারণ কেন না আমরা এই টেক পলিমারেজ থার্মাস অ্যাকোয়াটিকাস নামক থার্মোএসিডোফাইল যারা ব্যাকটেরিয়া, যারা নিয়ার অ্যাবাউট সব প্লেসেই থাকতে পারে পৃথিবীতে, তাই কারণে এরা থার্মোসেন্সিটিভ হয়। তো বেসিক্যালি ম্যাক্সিমাম এনজাইমের ক্ষেত্রে তাদের অপটিমাম টেম্পারেচারের মান 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার দেখব আমরা যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমরা কোনো অর্গানিজমসকে রেখে দিই, তাহলে সেখানে কিন্তু দেখতে পাবো আমরা এনজাইমস আর টেম্পোরারি ইনঅ্যাক্টিভেটেড, অর্থাৎ তখনও কিন্তু এনজাইমগুলো ইনঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। আবার যদি 60 ডিগ্রির অ্যাবাবে আমরা কোনো সাবস্ট্রেটকে রেখে দিই, তার ক্ষেত্রে সেখানেও আমরা দেখতে পাবো যে ডিনেচুরেট হয়ে যাবে, এনজাইমসগুলো ডিনেচুরেশন হয়ে যাবে। দেখব আমরা যে তাই আমরা বলতে পারি এ জেনারেল রুলস অফ এ থাম্ব ইজ দ্যাট রিয়াকশান রেট ডাবলস ওর ডিক্রিজ বাই হাফ অফ এভরি 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার্স। এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি কিংবা হ্রাসের কারণে তার ফাংশনটাও কিন্তু দ্বিগুণ করে বৃদ্ধি পেতে পারবে কিংবা হ্রাস পেতে পারে। এই পয়েন্টটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার দেখব আমরা এনজাইমস আইসোলেটেড ফ্রম অর্গানিজমস হু নর্মালি
লিভ আন্ডার এক্সট্রিমলি হাই টেম্পারেচার, আমরা অলরেডি বললাম যেটি হচ্ছে কি টেক পলিমারেজ, এটা থার্মোসেন্সিটিভ হয়, এই কারণে সে কিন্তু ওই হাই টেম্পারেচারেও নিজেকে অস্তিত্ব রক্ষা করতে পারছে। এবার পিএইচও কিন্তু একটা সেন্সিটিভ ব্যাপার, যেটা হচ্ছে কি এনজাইমের ক্ষেত্রে, কারণ একটা নির্দিষ্ট পিএইচের ক্ষেত্রে এনজাইমগুলো ফাংশন করবে। পিএইচ যেমন পেপসিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পিএইচের মান 2 হলে তবে কি কাজ করবে। সেলিভারি অ্যামাইলেজ যেটা 6.8 এবং ট্রিপসিনের ক্ষেত্রে আমরা 8.5 এগুলো দেখতে পাই। এবার দেখব আমরা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, যেটা এনজাইমের ফাংশনটাকে রেগুলেট করছে। তো ইনক্রিজ ইন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ইনক্রিজেস দ্য রেট অফ রিয়াকশান। তো অতএব যদি আমরা সাবস্ট্রেট কনসেন্ট্রেশনকে বাড়াতে থাকি তাহলে সেখানে কিন্তু আমরা এনজাইম রিয়াকশানের রেটটাও কিন্তু বাড়বে। তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে অকুপেশান অফ মোর অ্যাক্টিভ সাইট বাই সাবস্ট্রেট মলিকুলস, কারণ আমরা জানি যে একটা এনজাইমের অনেকগুলো অ্যাক্টিভেশনের সাইড রয়েছে, অ্যাক্টিভ সাইড রয়েছে, সেগুলোতে বেশি করে সাবস্ট্রেট বাইন্ড করবে, সেখান থেকে আমরা প্রোডাক্ট পেয়ে যাব। আবার হাই নাম্বার অফ কলিশন অফ বিটুইন সাবস্ট্রেট মলিকুলস, তখন সেই সাবস্ট্রেটগুলো এনজাইমের সঙ্গে বেশি করে বাইন্ডিং হওয়ার চেষ্টা করবে, তখন প্রোডাক্ট আমরা বেশি পেয়ে যাব। এবার দেখব আমরা সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের নতুন কিছু পয়েন্ট, যেমন উইথ ইনক্রিজ দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন রেট অফ রিয়াকশান ইনক্রিজেস টিল দ্য time all that active sites of the enzymes are occupied by substrate molecules, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত অ্যাক্টিভ সাইটগুলো ব্লকিং হয়ে যাচ্ছে সাবস্ট্রেটের দ্বারা, ততক্ষণ কিন্তু আমরা সাবস্ট্রেট দিলে তবে গিয়ে সে প্রোডাক্টে কনভার্ট করবে। আদারওয়াইজ যদি খুব সব সাবস্ট্রেটগুলো অ্যাক্টিভ সাইটগুলোকে ব্লক করে দেয়, তখন কিন্তু আর নতুন করে সাবস্ট্রেট দিলে আমরা প্রোডাক্ট কিন্তু পাবো না। এ স্টেজ ইজ রিচড হোয়েন এনজাইম মলিকুলস আর ফুললি সাবস্যাচুরেটেড, তখন কিন্তু আমরা আর কিন্তু ওর যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি দেখি তার কিন্তু আর বাড়বে না, তখন একটা লেভেল পর্যন্ত একটা কনস্ট্যান্ট পরিমাণে আমরা সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট পেতে থাকবো। তো এটাকে আমরা ইনিশিয়াল স্টেজ যদি আমরা V1 VI ধরি, বিকামস ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা Vmax বলে থাকি। এবার দেখবো আমরা সেই যেটা আমরা V0 বা VI কিংবা Vmax যদি দেখি, তো এখানে দেখানো হয়েছে যে একটা সায়েন্টিস্ট ছিলেন যিনি মাইকেলিস মেন্টেন, তার ক্ষেত্রে তিনি একটা কনস্ট্যান্ট বের করেছিলেন যেটাকে Km দিয়ে তিনি প্রকাশ করেছিলেন। তো তিনি বলেছিলেন ইট ইজ দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এট হুইচ দ্য কেমিক্যাল রিয়াকশান অ্যাটেইনস হাফ অফ ইটস দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি। অর্থাৎ কি, যে তিনি বললেন যে মাইকেলিস মেন্টেনের ধ্রুবকের ক্ষেত্রে তার মানটাকে কিভাবে প্রকাশ করা হবে, যে যখন আমরা একটা সাবস্ট্রেট থেকে প্রোডাক্টকে কনভার্ট করছি, তখন সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন একটা কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে তার ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ধেক হবে। তো এটাকে তিনি বলেছিলেন যে Km = হাফ অফ Vmax দিয়ে তিনি প্রকাশ করেছিলেন। কি বলেছিলেন? Km = হাফ অফ Vmax। তো Km ইন্ডিকেটস এফিনিটি অফ দ্য এনজাইম ফর ইটস সাবস্ট্রেট। এটাকে আমাদেরকে মনে রাখতে হবে, এটা খুবই ভাইটাল একটা পোর্শন, কারণ এই পোর্শন থেকে প্রচুর প্রশ্ন দেয়, শুধুমাত্র এসএসসি নয়, এর পাশাপাশি সেট, গেট এবং নেট এগুলো থেকেও প্রচুর প্রশ্ন দেয়। এই Km এর মানের উপর ডিপেন্ড করে এফিনিটি এনজাইমের সঙ্গে সাবস্ট্রেটের। তো এখানে আমরা বলে দিয়েছি যে Km ভ্যালু যদি হাই হয় তখন কিন্তু আমরা বলে দেব যে সাবস্ট্রেটের সঙ্গে লো এফিনিটি রয়েছে, আর Km ভ্যালু যদি লো থাকে তখন কিন্তু সাবস্ট্রেট এবং এনজাইমের মধ্যে হাই এফিনিটি রয়েছে। এটা কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এবার দেখব আমরা প্রোডাক্ট কনসেন্ট্রেশন, অর্থাৎ যখন এনজাইম সাবস্ট্রেটের মধ্যে যখন বাইন্ডিং হয়ে এনজাইম সাবস্ট্রেট কনসেন্ট তৈরি হচ্ছে, আলটিমেট আমরা বলতে পারছি যে এনজাইম প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং E+P পেয়ে যাচ্ছি। তাহলে এই প্রোডাক্টের কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় তখন সে কি রিয়াকশানটাকে কিছু এফেক্ট করতে পারে। তো সেটাই আমরা দেখব যে অ্যাকুমুলেশন অফ প্রোডাক্ট ইন দ্য রিয়াকশান মে লোয়ার দ্য রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান বাই দ্য অকুপাইং অ্যাক্টিভ সাইট অফ দ্য এনজাইম। অর্থাৎ একটা প্রোডাক্ট যখন সে কী করবে, আবার এনজাইমের সঙ্গে বাইন্ডিং করে গিয়ে ফরওয়ার্ড রিয়াকশান করতে পারে, তো রিভার্স রিয়াকশান মে অলসো স্টার্ট, তখন কিন্তু আবার সে সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ডিং করবে, এনজাইমের সঙ্গে বাইন্ডিং করে আবার সে কিন্তু সাবস্ট্রেটে কনভার্ট করে দিতে পারে। তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেড়ে গেলে রিয়াকশান রেটটা কিন্তু কমিয়ে দিবে। এবার দেখব এনজাইম কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে একটা রিয়াকশান, যেমন দ্য ইনিশিয়াল রেট অফ দ্য রিয়াকশান রাইজেস উইথ দ্য ইনক্রিজ ইন দ্য এনজাইম কনসেন্ট্রেশন আপ টু এ পয়েন্ট কল্ড লিমিটেশন ও স্যাচুরেশন পয়েন্ট। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি বিয়ন্ড স্যাচুরেশন পয়েন্ট ইনক্রিজ ইন এনজাইম কনসেন্ট্রেশন হাফ লিটিল এফেক্ট, তখন কিন্তু আমরা একটা এফেক্ট দেখতে পাবো, হাফ নয় হেজে লিটিল এফেক্ট আমরা কিন্তু দেখতে পাবো। এবার দেখতে পাবো আমরা এনজাইমের ইনহিবিশন, এটাও কিন্তু VBI, কারণ ইনহিবিশন আমরা দেখতে পাই যেমন কম্পিটিটিভ ইনহিবিশন, নন কম্পিটিটিভ ইনহিবিশন এবং ফিডব্যাক
ইনহিবিশন। তো দেখতে পাচ্ছি আমরা এখানে ফার্স্ট যেটা যে কম্পিটিটিভ ইনহিবিশন, এটা আমরা দেখব যে যখন কি হয় কোনো একটা কেমিক্যালস যেটা কনফিগারেশন সাবস্ট্রেটের মতন। তো আমরা জানি যে সাবস্ট্রেটটা একটা এনজাইমের অ্যাক্টিভ সাইডে বাইন্ড করে, অ্যাক্টিভ সাইডে। তাহলে এখানে অ্যাক্টিভ সাইডে যখন এনজাইম বাইন্ড করছে, তার বদলে যদি কোনো কেমিক্যাল এসে এখানে অ্যাক্টিভ সাইডে যদি তার সঙ্গে বাইন্ড করে যায়, কেন আমরা বললাম কেন সাবস্ট্রেটের সঙ্গে যদি অ্যাক্টিভ কোনো কেমিক্যালের স্ট্রাকচার যদি সেম হয়, তখন সে কি করবে না, তখন সে কিন্তু তাকে প্রোডাক্টে কনভার্ট হতে দিবে না, বা দিলেও তার রেটটাকে কমিয়ে দিবে। এই ইনহিবিশনটাকে আমরা কি বলে থাকি, কম্পিটিটিভ ইনহিবিশন। যেমন উদাহরণ, মেলোনেট কম্পিটিটস উইথ দ্য সাকসিনেট ফর দ্য অ্যাক্টিভ সাইট অফ সাকসিনিক ডিহাইড্রোজেনেজ। তাহলে মেলোনেট কম্পিটিট করছে কার সঙ্গে, সাকসিনেটের সঙ্গে, যেটা কিনা ওই সাকসিনিক ডিহাইড্রোজেনেজের অ্যাক্টিভ সাইডে বাইন্ড করে যাচ্ছে এবং তাদের কিন্তু কম্পিটিটিভ ইনহিবিশন দেখাচ্ছে। তাহলে মেলোনেট ইজ দ্য কম্পিটিটিভ ইনহিবিশন ফর দ্য সিনথেসিস অফ ফিউমারেট ফর সাকসিনিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটা ছিল কি একটা এক্সাম্পল, যেটা আমরা কি বললাম কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে। নেক্সট যদি আমরা দেখব যে একটা মিথানল পয়জনিং এর ক্ষেত্রে, এখানেও আমরা কম্পিটিটিভ ইনহিবিশন দেখতে পাই। যেমন মিথানল টক্সিসিটি টু সিমিলার অ্যাডভার্টেড বাই ইথানল, এ কম্পিটিটিভ ইনহিবিটার ফর দ্য এনজাইম অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ। এটাও কিন্তু একটা কম্পিটিটিভ ইনহিবিশনের একটা এক্সাম্পল, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট যদি আমরা দেখি সালফার ড্রাগস, এখানে যদি আমরা কম্পিটিটিভ ইনহিবিশনের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আমরা বুঝতে পারবো। তো নেক্সট যেটা আমরা মেনলি জানবো যে কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে যে ভিমেক্সটা কিন্তু আনচেঞ্জ থাকে, বাট কেএম ভ্যালুটা ইনক্রিজ করে যায়, এটা কিন্তু ভিভিআই। যে কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে ভিমেক্সটা হচ্ছে কি আনচেঞ্জ থাকবে বা নো চেঞ্জ, কিন্তু কেএম ভ্যালুটা ইনক্রিজ করে যায়। ওকে, এবার নন কম্পিটিটিভ ইনহিবিশন। নন কম্পিটিটিভ ইনহিবিশন কাকে বলে আমরা পিকচার দেখে বুঝবো। তাহলে এটা হচ্ছে কি এনজাইমের অ্যাক্টিভেটার সাইট, একটা থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, এটাও অ্যাক্টিভ সাইট। এবার যখন কোনো একটা কেমিক্যাল ইনহিবিট করছে, ইনহিবিটার ডাজ নট কম্পিট উইথ দ্য সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইট, তাহলে সাবস্ট্রেট যে জায়গায় বাইন্ড করে সেই জায়গায় ওই কেমিক্যালটা বাইন্ড না করে যদি অন্য কোনো সাইডে গিয়ে বাইন্ড করছে, আদার সাইড অফ দ্য অ্যাক্টিভ সাইট, তখন কি হয় না, তখন যে ইনহিবিশনটা দেখতে পাবো আমরা, তাকে বলা হয় নন কম্পিটিটিভ ইনহিবিশন। তো দ্য ইনিশিয়েটর চেঞ্জ দ্য কনফিগারেশান অফ দ্য অ্যাক্টিভ সাইট ফর দ্য 3D শেপ অফ দ্য এনজাইমস। তখন আমরা গ্রাফিক্যালি দেখতে পাবো কি এখানে এনজাইম অ্যাকশন উইদাউট ইনহিবিটার যখন পাচ্ছিলাম নর্মালের ক্ষেত্রে, আর যখন নন কম্পিটিটিভ থাকবে তখন অনেকটাই কম দেখতে পাবো, কিন্তু কম্পিটিটিভের মতন নয়। কম্পিটিটিভের ক্ষেত্রে আমরা দেখেছিলাম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা যেটা অনেকটাই কম ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এটা অনেকটাই কম ছিল, কিন্তু এখানে নন কম্পিটিটিভের ক্ষেত্রে সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা অনেকটা কাছাকাছি দেখতে পাবো। তার কারণ কেন, তার কারণ হচ্ছে কি এখানে নন কম্পিটিটিভ ইনহিবিটার কিন্তু অ্যাক্টিভ সাইডে বাইন্ড না করে এনজাইমের অন্য সাইডে বাইন্ড করছে, এটা মূল জিনিস। তো এক্সাম্পল রয়েছে এখানে, যেমন সায়ানাইড স্টপস দ্য ফাংশনিং অফ দ্য রেসপিরেটরি এনজাইম বাই বাইন্ডিং উইথ দ্য আয়রন অফ দ্য প্রোস্টেটিক গ্রুপস, তাই না? যেটা সায়ানাইডের ক্ষেত্রে আমরা জানি, যেটা সায়ানাইড যদি কেউ খেয়ে নেয় তাহলে তার রেসপিরেটরি এনজাইমগুলো ব্লক করে দিবে এবং সেই রেসপিরেশন বন্ধ হয়ে যাবে, এটিপি প্রোডাকশান হবে না, মানুষ মারা যাবে। আবার আয়ন অফ হেভি মেটালসের ক্ষেত্রেও আমরা একই জিনিস দেখতে পাই। তো এখানে যেমন নন কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে কি হয়, এখানেও সেই কেএম ভ্যালুটা আনচেঞ্জ থাকবে, কিন্তু ভিমেক্সটাকে ডিক্রিজ করবে, অর্থাৎ ভিমেক্সটা আমরা কম দেখতে পাবো। এখানে সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমরা দেখানোর চেষ্টা করেছি। তো লাস্ট যেটা রয়েছে অ্যালোস্টেরিক বা ফিডব্যাক ইনহিবিশন। অ্যালোস্টেরিক বা ফিডব্যাক ইনহিবিশনের ক্ষেত্রে কি হয় না, যদি কোনো অ্যালোস্টেরিক এনজাইম হ্যাভ দ্য অ্যালোস্টেরিক সাইড উইথ দ্য অ্যাক্টিভ সাইড, তো তখন কি হয়, দ্য মডুলেটর বাইন্ডস উইথ দ্য অ্যালোস্টেরিক সাইড অ্যান্ড চেঞ্জ দ্য রেট অফ দ্য কেমিক্যাল রিয়াকশান, তখন আমরা তাকে কী বলা হয় অ্যালোস্টেরিক বা ফিডব্যাক ইনহিবিশন। আর তখন আমরা দেখতে পাই দ্য ইনহিবিটার ইন সাচ রিয়াকশান ইচ ওয়ান অফ দ্য প্রোডাক্ট অফ এ লং চেন অফ এনজাইম রিয়াকশান। যেমন একটা দেখতে পাচ্ছি আমরা গ্লুকোজের সঙ্গে যখন এডিপির সঙ্গে বাইন্ডিং হয় উইথ দ্য প্রেজেন্স অফ হেক্সোকাইনেজ, তখন কি করে না গ্লুকোজ 6 ফসফেট, অর্থাৎ এডিপি থেকে একটা ফসফেট যুক্ত হয়ে যাবে গ্লুকোজের সঙ্গে, আলটিমেট গ্লুকোজ 6 ফসফেট তৈরি হবে এবং এডিপি আলাদা হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আবার এই গ্লুকোজ 6 ফসফেটের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই হেক্সোকাইনেজ সেটা অ্যালোস্টেরিক সাইড হিসাবে বাইন্ড করবে, তখন কিন্তু সে প্রোডাক্টকে ইনহিবিশন করছে। তাই এখানে বলা হচ্ছে কি যে অ্যালোস্টেরিক এনজাইম হ্যাভ অ্যালোস্টেরিক সাইড উইথ দ্য অ্যাক্টিভ সাইড, তখন কিন্তু সে
এটা ইনহিবিশন দেখাচ্ছে, সেই ইনহিবিশনের জন্য সে প্রোডাক্টে কনভার্ট হতে তাকে দিচ্ছে না বা তার রেটটাকে কমিয়ে দিচ্ছে। এটাকে আমরা এলোস্টেরিক বা ফিডব্যাক ইনহিবিশন হিসাবে দেখছি। তো এলোস্টেরিক ফিডব্যাকের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি এনজাইম ফসফোফ্রুক্টোকাইনেজ পিকেইউ যেটাকে আমরা বলি পিকেই ফসফোফ্রুক্টোকাইনেজ অ্যাক্টিভেটেড দ্য এডিপি অ্যান্ড ইনহিবিটেড বাই এটিপি, এটাও কিন্তু ভিভিআই। তাহলে ফসফোফ্রুক্টোকাইনেজ কিন্তু এডিপির দ্বারা কিন্তু অ্যাক্টিভেটেড রয়েছে, কিন্তু যদি এটিপি দিয়ে দিই আমরা সে কিন্তু তাকে ব্লক করছে, কাকে? পিকেইউকে। আবার এডিপি তাকে কী করছে? তাকে কিন্তু অ্যাক্টিভ করে দিচ্ছে, অ্যাক্টিভেটেড করে দিচ্ছে। আনাদার এক্সাম্পল অফ ইনহিবিশন অফ দ্য থ্রিওনিন ডিএমাইনেজ বাই আইসোলিউসিন, সেটাও কিন্তু একটা ফিডব্যাক ইনহিবিশন বা এলোস্টেরিক ইনহিবিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো অ্যামাইনো অ্যাসিড আইসোলিউসিন ইজ ফর্মড ইন ব্যাকটেরিয়াম ইকোলাই ফ্রম দ্য থ্রিওনিন। হোয়েন আইসোলিউসিন accumulates beyond the threshold level, it further production stops. তো একইভাবে তাহলে আমরা মেনলি জানলাম পিকিউই ক্ষেত্রে ফসফোফ্রুক্টোকাইনেজ এডিপি থাকলে তাকে অ্যাক্টিভ করছে, কিন্তু এটিপি থাকলে ব্লক করছে। এনাদার আমরা দেখলাম আইসোলিউসিন এবং হচ্ছে কি আপনার থ্রিওনিনের ক্ষেত্রে, তাহলে একইভাবে কিন্তু এখানে ফিডব্যাক ইনহিবিশন দেখাচ্ছে। তো আমরা মোটামুটিভাবে যে পোর্শনগুলো কভার করলাম, তোমরা কিন্তু যে নোটসগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু নিখুঁতভাবে পড়তে হবে। আরও কিছু বই থাকলে সেখানে কিন্তু পড়তে হবে। আমরা যখন ডাউট সেশন ক্লাস দেব সেখানে কিন্তু যদি কোনো ডাউট থাকে সেগুলোকে আমরা ক্লিয়ার করব। তো বেসিক্যালি আমি বলে রাখি যে এই জিনিসগুলো যেগুলো আলোচনা হলো খুবই আমরা তাড়াহুড়া করে করলাম, তার কারণ টাইমের একটা ব্যাপার থাকে। তো তোমরা যদি বুঝতে না পেরে থাকো এগুলোকে স্টপ করে করে বা পজ করে করে দেখতে পারো। আর নোটস দেওয়া রয়েছে সেগুলো কিন্তু পড়তে হবে। আর ডাউট সেশনের ক্লাসে যখন আমরা এগুলোকে বুঝতে পারবো না তখন কিন্তু অবশ্যই আমরা সেখানে বুঝে নেব। থ্যাংক ইউ।